হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা পরশ পাথর। এই কবিতাটা মূলত জেএসএসসি ছাত্রছাত্রীরা আমার কাছে অনুরোধ করেছিল যে এর একটা আলোচনা ভিডিও দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো বা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তাদের যদি পাঠ্য কবিতা হিসাবে এই কবিতাটা তোমরা পাও, অথবা অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ছাত্রছাত্রী যারা আছো তাদের ক্ষেত্রেও বলছি, যদি পাঠ্য কবিতা হিসাবে এই পরশ পাথর কবিতাটা তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি এই পরশ পাথর কবিতার সমস্ত বিষয়টা নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। প্রথমেই বলি, পরশ পাথর কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা। 1299 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বসে কবি এই কবিতাটা রচনা করেছিলেন। আর তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলোকে বা কাব্যগ্রন্থগুলোকে বিশেষ কয়েকটা পর্বে ভাগ করা হয়। সেই হিসাবে বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐশ্বর্য পর্বের রচনা এই সোনার তরী। আর এই সোনার তরী রচনা যখন কবি করেছেন, সেই সময় কবির মন একটু হলেও আধ্যাত্মিক চেতনায় আপ্লুত হয়েছে। কবি অন্তর এবং বাহিরের মধ্যে একটা মিল খুঁজে বেরিয়েছেন এই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায়। আমাদের আজকের এই পরশ পাথর কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আগে আমরা পড়ে নেব, সেই সঙ্গে কিছু অবশ্যই আলোচনা করব, মিনিং বলে দেবো তোমাদের সামনে, আর তারপরে আমি কবিতার মূল বক্তব্য কী সে বিষয়ে আসব। খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর, মাথায় বৃহৎ জটা, ধুলায় কাদায় কটা, মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর। অর্থাৎ এই পরশ পাথর গল্প কবিতাটা একটা নাটকীয় মুহূর্ত নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। খ্যাপা নামক কোনো এক ব্যক্তি এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাকে চরিত্র হিসাবে। সে খুঁজে খুঁজে ফিরছে পরশ পাথরকে। তার মাথায় বৃহৎ একটা জটা, মানে বড় একটা জটা, এবং ধুলো কাদায় একেবারে কটা হয়ে গেছে। কটা চুল তোমরা বোঝো নিশ্চয়ই, একটু লালচে, সেগুলো লালচে হয়ে গেছে, মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর। তার যে শরীর, কলেবর মানে শরীর, সেই শরীরটা যেন একটা মলিন ছায়ার মতো লাগছে, মানে ছায়াটাও যেন অস্পষ্ট, এরকম একটা অবস্থা। অর্থাৎ এই যে খ্যাপার কথা বলা হচ্ছে, সেই খ্যাপা কি খুঁজে ফিরছে? সে পরশ পাথরের সন্ধানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এবং সেই সন্ধানে সে এতটাই নিজে মগ্ন যে সংসার বিভাগী হয়ে পড়েছে। সে যেন সাধু সন্তদের মতো একেবারে তার সমস্ত স্বার্থ ত্যাগ করে শুধুমাত্র একটা অন্বেষণে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওষ্ঠে অধরতে চাপি, অন্তরের দ্বার ঝাঁপি, রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে। তার এই যে চেহারা, সেই চেহারার মধ্যে যে বিষয়, সেটা একেবারে ভিখারি সাধুর মতো একটা বেশ। কিন্তু ওষ্ঠে অধরতে চাপি, ওষ্ঠ এবং অধর কি আমাদের দুটো ঠোঁট, সেই ঠোঁটের মধ্যে চেপে আছে তার ভিতরকার অন্তরের ঝাঁপি, মানে ভিতর মনটা। রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে, তার ভেতরের যে জ্বালা, অন্তর্দাহতে সে প্রতিনিয়ত জ্বলছে, প্রতিনিয়ত সে যেভাবে জ্বলছে, দগ্ধ হচ্ছে, সেই সমস্ত জ্বালাটা যেন চোখের মধ্যে দিয়ে ফুটে উঠছে। আর সেই চোখে যে আলো, দুটো নেত্র সদা যেন নিশার খদ্দত হেন, উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে। একদম ভীষণ অন্ধকার রাত্রিতেও সেই চোখের আলোতে সে যেন কি একটা খুঁজে বেড়াচ্ছে। নাহি যার চাল চুলা, গায়ে মাখে ছাই ধুলা, কোটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন, ডেকে কথা কয় তারে কেহ নাহি এ সংসারে, পথের ভিখারি হতে আরও দিনহীন। তার এত অভিমান, সোনারূপা তুচ্ছ জ্ঞান, রাজ সম্পদের লাগি নহে সে কাতর, দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চায়, একেবারে পেতে চায় পরশ পাথর। কবি খুব সুন্দরভাবে সেই খ্যাপা নামক ব্যক্তিত্বের একটা পরিচয় পাঠকদের সামনে তুলে ধরলেন। বলছেন এই খ্যাপার কোনো চালচুলো নেই, এমনকি তার যে কেউ খোঁজ করবে এমন কেউ এই সংসারে নেই, মানে একেবারে একা সে, এবং তার অবস্থাটা ভিখারির থেকেও সাংঘাতিক, দিনহীন, মানে আরও দরিদ্র, আরও খুব নিম্নমানের পরিস্থিতি তার।
তার এত অভিমান, সোনা রূপা তুচ্ছ জ্ঞান, তার প্রচণ্ড অভিমান, সে সোনা রূপা সমস্ত কিছুকে তুচ্ছ জ্ঞান করেছে। অভিমান কার প্রতি? হয়তো ঈশ্বরের প্রতি কিংবা নিজের প্রতি। সে সোনা রূপা সমস্ত রাজভোগ, রাজ সম্পদ সমস্ত কিছুকে সে তুচ্ছ মনে করছে। তার দশা দেখে হাসি পায়, দশা দেখে হাসি পায়, আর কিছু নাহি চায়, একেবারে পেতে চায় পরশ পাথর। সেই জাগতিক যে সুখ স্বাচ্ছন্দ্য, যে ঐশ্বর্য, এই সমস্ত কিছু তার কাছে হাসির সমান। সে এই সমস্ত কিছুর প্রতি কোনো রকমভাবেই তার কোনো আসক্তি নেই। সে শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে ছুটে চলেছে, কি না পরশ পাথর। এরপর কবি কি বলছেন? সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার, তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হলো কুটি কুটি, সৃষ্টি ছাড়া পাগলের দেখিয়া ব্যাপার। আচ্ছা, প্রথম যে স্তবক সেখানে সম্পূর্ণ খ্যাপা নামক ব্যক্তিত্বের পরিচয় এবং তার উদ্দেশ্যকে কবি ব্যক্ত করেছেন। পরের স্তবকে গিয়ে কবি যে কথা বলছেন এখন আমরা সেটাই পড়ব। সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার, কার সম্মুখে? ওই খ্যাপার সম্মুখে। সিন্ধু অর্থাৎ সমুদ্র গর্জন করছে, প্রচণ্ড জল, অগাধ জল, তার কোনো পার দেখা যাচ্ছে না। তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হলো কুটি কুটি, সৃষ্টি ছাড়া পাগলের দেখিয়া ব্যাপার। প্রকৃতির যে সাংঘাতিক একটা বিষয়, মানে এই যে জলের তরঙ্গ, সেই বিষয়টা হেসে কুটি কুটি হচ্ছে, মানে সৃষ্টি ছাড়া পাগলের দেখিয়া ব্যাপার। এই যে পাগল, তার একটা অবস্থা দেখে যেন হেসে কুটি কুটি হচ্ছে। আকাশ রয়েছে চাহি, নয়নে নিমেষ নাহি, হু হু করে সমীরণ ছুটেছে অবাধ, হু হু করে সমীরণ ছুটেছে অবাধ। আর উপরে কি রয়েছে? আকাশ, আকাশ চেয়ে রয়েছে তার দিকে। নয়নে নিমেষ নাই, তার চোখের পলক পড়ছে না। আর হু হু করে কে ছুটে চলেছে? ওই খ্যাপার পাশ দিয়ে না বাতাস ছুটে চলেছে। সূর্য ওঠে প্রাতঃকালে পূর্ব গগনের ভালে, সন্ধ্যাবেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ। জলরাশি অবিরল করিতেছে কলকল, অতল রহস্য যেন চাহে বলিবারে, কাম্যধন আছে কোথা জানে যেন সব কথা, সে ভাষা যে বোঝে সে খুঁজে নিতে পারে। কি অদ্ভুত সুন্দর এবং দার্শনিক মন্তব্য রেখেছেন কবি এই অংশের মধ্যে দিয়ে। কবি বলছেন যে অপার জগৎ সংসার, প্রকৃতি যেন এই জগৎ সংসারের মধ্যে সমস্ত সম্পদ নিয়ে, সুখ নিয়ে একেবারে উজাড় করে নিজেকে সাজিয়ে বসে আছে। কবি বলছেন যে কাম্যধন আছে কোথা জানে যেন সব কথা, সে ভাষা যে সে বোঝে সেই খুঁজে নিতে পারে। অর্থাৎ প্রকৃতির এই যে হাওয়ার শব্দ, আকাশের চেয়ে থাকার অর্থ কিংবা সমুদ্রের গর্জনের অর্থ, এই সমস্ত ভাষা যে বুঝতে পারে, নিজের অন্তর দিয়ে যে প্রকৃতিকে উপলব্ধি করতে পারে, একমাত্র সেই এই প্রকৃতির অপার্থিব ধনকেও খুঁজে পেতে পারে। কিছুতে ভ্রুক্ষেপ নাহি, মহাগাথা গান গাহি, সমুদ্র আপনে শুনে আপনার স্বর। এই যে সমুদ্র সর্বদা গর্জন করছে, আকাশের পানে যেন তাকিয়ে সে গর্জন করছে, কোনো কিছুতেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। একটা যেন মহাগান, মানে মহাগীতি সে নিজের মধ্যে রচনা করছে। আর সমুদ্র আপনি শুনে আপনার স্বর, সেই শব্দ, সমুদ্রের যে ভীষণ শব্দে যে ভাষা, তা কেবলমাত্র সেই শুনছে, সেই বুঝছে, আর কেউ বুঝতে পারছে না। কেহ যায় কেহ আসে, কেহ কাঁদে কেহ হাসে, খ্যাপা তীরে খুঁজে ফিরে পরশ পাথর। এই যে যাওয়া আসার কথা কবি বললেন, এই যাওয়া আসা কিন্তু সাধারণ যাওয়া আসা নয়। এই যাওয়া আসা হচ্ছে জন্ম এবং মৃত্যু। এই সমগ্র জগতের মধ্যে কত মানুষ আসছে এবং যাচ্ছে, কেউ হাসছে কেউ কাঁদছে। অর্থাৎ যাওয়ার সময় বা জন্মের সময় প্রত্যেক মানুষই কাঁদে এবং হাসতে হাসতে হয়তো কেউ মৃত্যুবরণ করে, কেউ বা কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করে। এই যে বিষয়টা, এই সমস্ত কিছুর দিকে, কোনো কিছুর দিকে, প্রকৃতির কোনো রূপের দিকে, কোনো কিছুর দিকেই যেন ওই খ্যাপার কোনো ভ্রুক্ষেপ নেই। খ্যাপা তীরে খুঁজে ফিরে পরশ পাথর। ওই সমুদ্রের তীর ধরে খ্যাপা কি খুঁজে বেড়াচ্ছে? তার একটাই উদ্দেশ্য, পরশ পাথর পেতে হবে তাকে। আর তার এই যেখানে বলল কৌপিন, কোটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন, তার কোটিতে কি জড়ানো আছে? কৌপিন বস্ত্র, একটা ধূসর মানে মলিন হয়ে গেছে, আর একটা শেকল বাঁধা আছে তার কোমরের মধ্যে।
তারপর কবি মানে সেকেন্ড যে প্যারাটা সেখানে কবি প্রকৃতির ঐশ্বর্যের কথা বলেছেন। কোন ঐশ্বর্য? যে ঐশ্বর্য অর্থ দিয়ে বোঝা যায় না বা অর্থ দিয়ে যার কোনো মূল্য হয় না, একটা নান্দনিক মূল্য এই প্রকৃতির মধ্যে কবি খুঁজে পেয়েছেন এবং তার কথাই কবি এখানে বলেছেন। এরপর কবি কি বলছেন? একদিন বহু পূর্বে আছে ইতিহাস, নিকষে সোনার রেখা সবে যেন দিল দেখা, আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ, মিলি যত সুরাসুর কৌতূহলে ভরপুর, এসেছিল পা টিপিয়া সেই সিন্ধু তীরে, অতলের পানে চাহি নয়নে নিমেষ নাহি, নীরবে দাঁড়ায়েছিল স্থির নত শিরে, বহুকাল স্তব্ধ থাকি শুনেছিল মুদে আঁখি, এই মহাসমুদ্রের গীতি চিরন্তন, তারপরে কৌতূহলে ঝাঁপায়ে অগাধ জলে করেছিল এই অনন্ত রহস্য মন্থন, বহুকাল দুঃখ সেবী নিরখিল লক্ষ্মী দেবী, উদিলা জগৎ মাঝে অতুল সুন্দর, সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহ জীর্ণ চিরে, খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। এই স্তবকে অর্থাৎ তৃতীয় স্তবকে এসে তৃতীয় স্তবকে এসে কবি আমাদের পুরাণের সেই একেবারে কিছু কাহিনী তুলে ধরলেন। যে কাহিনীতে, যে পুরাণে আমরা জানি যে লক্ষ্মী দেবীর আবির্ভাবের যে রহস্য আমরা পেয়েছি পুরাণে, সেই ঘটনাকে কবি তুলে ধরলেন এই স্তবকে। কবি কি বলছেন? যে একদিন বহু পূর্বে আছে ইতিহাস, ইতিহাসে আছে বা পুরাণে আছে যে অনেক আগে নিকষে সোনার রেখা সবে যেন দিল দেখা, আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ। এর একটা গল্প আছে, আমি আবার এই লাইনগুলো পড়ে বলছি না, তোমরা লাইনগুলো পড়ে এই কাহিনীর সাথে মেলালেই বুঝতে পারবে বিষয়টা কি। আমরা পুরাণে পড়েছি যে বা পুরাণ ঘেটে জেনেছি যে এই যে সত্যকে, তা হচ্ছে দুর্বাসা মুনির অভিশাপে একসময় বিষ্ণুদেবের থেকে চ্যুত হয়ে লক্ষ্মী দেবী সমস্ত ঐশ্বর্য নিয়ে সমুদ্রে নির্বাসিত হয়েছিলেন। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন যে এই তিন লোক স্বর্গমর্ত পাতাল লক্ষ্মী ছাড়া হোক, আর সেই সময় লক্ষ্মী দেবী নির্বাসিত হয়েছিলেন কোথায়? না সমুদ্রের অতলে। তখন বিষ্ণুদেব তো অত্যন্ত বুদ্ধিমান, তোমরা সবাই জানো। বিষ্ণুদেব তখন বুদ্ধিমত্তার পরিচয় রেখে সমস্ত অসুরদের কাছে গিয়ে বলেন যে অসুরেরা যেন এই স্বর্গের যে ঐশ্বর্য তা লাভ করতে পারে ওই সমুদ্র মন্থন করলে। তখন সুরাসুর সমস্ত অসুরেরা কি করে? ওই সমুদ্রের ধারে গিয়ে দীর্ঘদিন লক্ষ্য করতে থাকে কোথায় আছেন সেই লক্ষ্মী দেবী বা লক্ষ্মীর ঐশ্বর্য, এবং সেই ধীরে ধীরে লক্ষ্য করতে করতে একসময় সেই ঐশ্বর্যের সন্ধান তারা পায়। তখন ঝাঁপিয়ে পড়ে সমুদ্র মন্থন করে তারা সকল ঐশ্বর্য তুলে আনে, এবং সেই ঐশ্বর্য যখন সেই অসুরেরা তুলে আনছে সেই সময় কিন্তু লক্ষ্মী দেবীও উঠে আসে তাদের সমুদ্র মন্থনের সঙ্গে সঙ্গে। এভাবেই লক্ষ্মী দেবী আবির্ভূত হন আমাদের জগৎ সংসারে। এ হচ্ছে পুরাণ কথা। আর কবি এখানে সেই পুরাণ কথাকে তুলে ধরেছেন, তুলে বলছেন সেই সমুদ্রের ভেতরের ঐশ্বর্য বা লক্ষ্মী দেবীর বাসের কথা, সে সমস্ত কিছু ওই যে খ্যাপা সে কিন্তু জানে না। সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে, খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। সেই সমুদ্রের ধারে খ্যাপা তার শীর্ণ একেবারে জীর্ণ হয়ে যাওয়া দেহে খুঁজে খুঁজে ফিরছে কাকে? না ওই পরশ পাথরকে। একটাই উদ্দেশ্য তার পরের স্তবকে কবি কি বলছেন? এতদিনে বুঝি তার ঘুচে গেছে আশ, খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানে কভু, আশা গেছে যায় নাই খোঁজার অভ্যাস, বিরোহী বিহঙ্গ ডাকে সারা নিশি তরু শাখে, যারে ডাকে তার দেখা পায় না অভাগা, তবু ডাকে সারাদিন আশাহীন শ্রান্তিহীন, একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা, আর সব কাজ ভুলি আকাশে তরঙ্গ তুলি, সমুদ্র না জানি কারে চাহে অবিরত, যত করে হায় হায় কোনো কালে নাহি পায়, তবু শূন্যে তোলে বাহু ওই তার ব্রত। খুব সুন্দরভাবে কবি একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের জগৎ সংসারে যে চাওয়া, সেই চাওয়াটা একইভাবে অভ্যাসবশত চাইতেই থাকে মানুষ অথবা প্রকৃতি সকলেই। বলছে বিহঙ্গ যখন তার প্রিয়াকে হারায়
তখন তার মানে ডাকতে 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 তার হয়তো গলার স্বর থেমে যাওয়ার জোগাড় হয়, কিন্তু তবুও তার প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও সে কিন্তু তার ডাকা থামায় না। সে জানে যে তার প্রিয়াকে সে আর খুঁজে পাবে না, সে হারিয়ে গেছে, তবু কিন্তু অভ্যাসবশত সে ডেকেই চলে, চিরন্তন তার ডাক শুনতে পায় জগৎ সংসার। ঠিক তেমনইভাবে সমুদ্র বড় বড় তরঙ্গ করে, একেবারে তরঙ্গ ঢেউয়ের মধ্যে দিয়ে কি যেন কিছু একটা খুঁজতে চায়, দুহাত আকাশে তুলে, মানে তরঙ্গ অনেক উঁচু পর্যন্ত উঠে আকাশের দিকে চেয়ে কিছু একটা খোঁজে, কিন্তু কি যে খোঁজে, কেন যে না পায়, কোনো কিছুই সে জানে না, তবুও শূন্যে তোলে বাহু, ওই তার ব্রত, এই কাজটা করাই তার অভ্যাস। এরপরে কবি কি বলছেন, কারে চাহি বোম তলে গ্রহ তারা লয়ে চলে, অনন্ত সাধনা করে বিশ্ব চরাচর, সেই মতো সিন্ধু তটে ধুলিমাখা দীর্ঘ জটে, খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। এই অংশের কথা এর মধ্যে কবি আবার কি বললেন, যে আমাদের যে গ্রহ নক্ষত্র চলাচলের কথা, যে আমরা বলাকা কাব্যগ্রন্থে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্ব চরাচর চলনের কথা বলেছেন, চলার কথা বলেছেন, সেই কথা আবার এখানে বললেন, যে দিবারাত্র যেন সমগ্র বিশ্বের মধ্যে একটা চলমান জগৎকে প্রত্যক্ষ করেছিলেন কবি। সেই চলমান জগৎ একইভাবে চলছে, কি তার উদ্দেশ্য সেটা কিন্তু জানা যায় না, কিন্তু সে চলছে, বিরামহীনভাবে চলছে, অভ্যাসবশত সে চলছে। ঠিক সেরকমভাবেই সিন্ধু তটে অর্থাৎ সমুদ্রের ধারে ধুলো মাখা দীর্ঘ জটে, মানে জটা তার একদম বড় হয়ে গেছে, খ্যাপা খুঁজে ফেরে তার সেই পরশ পাথর। প্রথমে এই স্তবকে কবি লিখছেন, এতদিনে বুঝি তার ঘুচে গেছে আশ, অর্থাৎ খ্যাপার বোধহয় আশাটা এতদিনে শেষ হয়ে গেছে, সে হয়তো মনে মনে জেনে গেছে যে এই পরশ পাথর সে আর কোনোদিন খুঁজে পাবে না, কিন্তু সে এখনও খুঁজছে, খুঁজেই চলেছে, খুঁজেই চলবে, কারণ এটা তার অভ্যাস হয়ে গেছে। খোঁজার যে অভ্যাস, সেই অভ্যাসের মধ্যে সে একেবারে বিলীন হয়ে গেছে। আসলে শুধু খোঁজার জন্য যখন আমরা খুঁজি, তখন কিন্তু সেই খোঁজা সার্থক হয় না, সেটা অভ্যাসে পরিণত হয়। আমরা যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কোনো কিছুকে খুঁজি, তখন কিন্তু একদিন না একদিন সেই খোঁজা সার্থক হয়। আমরা যে খ্যাপাকে দেখছি, তার কি উদ্দেশ্য সে কিন্তু জানে না, সে অর্থ, ঐশ্বর্য, যে জীবন মানে জাগতিক জীবন, কোনো কিছুকে মূল্য দেয়নি, সে একেবারে জটাধারী হয়ে পড়েছে, সে তার নিজের জীবনকে তুচ্ছ করে দিয়েছে। কাজে উদ্দেশ্যহীনভাবে শুধুমাত্র জানে যে পরশ পাথর একটা দুর্মূল্য পাথর, সেই পাথরটাকে পেতে হবে, এই উদ্দেশ্য নিয়ে সে খুঁজে চলেছে, সেই কারণেই তার খোঁজাটাও সফল হচ্ছে না। তারপরে স্তবকে কবি কি বলছেন, একদা শুধালো তারে গ্রামবাসী ছেলে, সন্ন্যাসী ঠাকুর এ কি, কাঁকালে ও কি ও দেখি, সোনার শিকল তুমি কোথা হতে পেলে। এমন সময় গ্রামবাসী এক ছেলে সন্ন্যাসীকে দেখে বলছে, এ কি সন্ন্যাসী ঠাকুর, তোমার যে কোমরে সোনার শিকল, এ শিকল তুমি কোথায় পেলে। সন্ন্যাসী চমকে ওঠে, শিকল সোনার বটে, লোহা সে হয়েছে সোনা জানে না কখন, একই কাণ্ড চমৎকার, তুলে দেখে বারবার, আঁখি কচালিয়া দেখে এ নহে স্বপন, কপালে হানিয়া কর, বসে পড়ে ভূমি পর, নিজেরে করিতে চাহে নির্দয় লাঞ্ছনা, পাগলের মতো চায় কোথা গেল হায় হায়, ধরা দিয়ে পলাইল সফল বাঞ্ছনা, কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াইতো কত, ঠন করে ঠেকাইতো শিকলের ওপর, চেয়ে দেখিত না নুড়ি দূরে ফেলে দিত ছুরি, কখন ফেলেছে ছুঁড়ে পরশ পাথর। খুব সুন্দরভাবে কবি এই অকারণ নিরন্তর যে খুঁজে বেড়ানো, তার একটা ব্যাখ্যা দিয়েছেন। কবি বলছেন, হঠাৎ ওই খ্যাপা যখন খুঁজে বেড়াচ্ছে সেই সময় গ্রামের কোনো এক ছেলে, নাটকীয়ভাবে বিষয়টাকে কবি প্রতিষ্ঠা করলেও গল্পের মতো কিন্তু আমরা বিষয়টিকে পাইনি। ঠিক সেই কারণেই গ্রামবাসী বা অর্থাৎ কোনো গ্রামের নাম বা গ্রামবাসীর ওই ছেলেটির নাম, কে সে বালক, তার কোনো পরিচয় এখানে আমরা পাচ্ছি না। যে বালক হঠাৎ সেই খ্যাপাকে দেখে বলছে, তোমার কোমরে সোনার শিকল তুমি কোথায় পেলে। খ্যাপা সঙ্গে সঙ্গে চমকিয়ে উঠেছে, দেখছে তাই তো, আমার সোনার কখন লোহার শিকল, মানে লোহার শিকল সোনায় পরিণত হয়েছে, নিশ্চয়ই তার পরশ পাথর সে পেয়েছিল, পেয়ে সেটা মানে ছোঁয়াতে সে সোনা হয়ে গেছে। এবার সে কপালে করাঘাত করছে, মানে তার হাত আঙুল দিয়ে বা হাত দিয়ে আঘাত করছে আর হায় হায় করছে। সে বলছে যে কখন হয়ে গেল এমনটা, আমি খুঁজে পেলাম না, দেখতে পেলাম না, মানে তার বাসনা যা ছিল সেটা পূর্ণ হলো, অথচ সে বুঝতে পারল না।
শেষের 4টে লাইন মানে এই স্তবকের কবি এখানে স্পষ্ট করে বলে দিলেন কেন সেই খ্যাপা খুঁজে পেল না বা জানতে পারলো না কখন সে পরশ পাথর পেল এবং কেন তাকে হেলায় হারালো। কবি বলছেন, কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াইতো কত, ঠন করে ঠেকাইতো শিকলের উপর। তার অভ্যাস হয়ে গিয়েছিল, তার আশাটা মরে গিয়েছিল, সে লক্ষ্যের দিকে স্থির ছিল না, মানে আমাকে পেতেই হবে এই ব্যাপারটা তার মধ্যে স্থির ছিল না। সে শুধু অভ্যাসবশত খুঁড়িয়ে গেছে, খুঁজে গেছে, আর শেকলের মধ্যে ঠেকাতো, আবার ছুঁড়ে ফেলে দিত, কিন্তু শেকলের দিকে ফিরে তাকানোর অবসর বা ইচ্ছা কোনোটাই তার আর ছিল না, সে আশা মরে গিয়েছিল। কখন ফেলেছে ছুঁড়ে পরশ পাথর, এর ফলে সে দেখতে পায়নি, সে পরশ পাথর পেয়েছিল কিন্তু হারিয়ে ফেলেছে। এই যে অংশটা খুব সাংঘাতিক একটা অর্থবহ। আমরা মানুষরা জগতে যখন জন্মগ্রহণ করি তারপরে নিরন্তর খুঁজে চলি, মানে খুঁজতেই থাকি, আমাদের একটার পর একটা বাসনা, আমরা কিন্তু শেষ পর্যন্ত পরিতৃপ্ত হয়ে কোনো সময় থেমে থাকি না, আমরা আমাদের একটার পর একটা আশা, আবার অতৃপ্ত আশা, এভাবে ছুটতেই থাকি এবং সেই কারণেই এক সময় আমাদের নিরাশা নিয়ে বসে পড়তে হয়, থেমে থাকতে হয়, কারণ আমরা সেই শেষ পর্যন্ত পৌঁছতে পারি না। কাজে আমরা যদি প্রথম থেকে একটা নির্দিষ্ট লক্ষ্য করে রাখি এবং সেই লক্ষ্যটা নিয়ে দৌড়ে বা চলি বা এগিয়ে চলি, ছুটে চলি, তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছতে পারি। কিন্তু না, আমরা তো আশা এমনভাবে আমাদের নিজেকে তৈরি করেছি, এমনভাবে লোভ লালসা নিয়ে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করি, যেখানে আশার কোনো শেষ হয় না, এক আশা শেষ হয়, আবার আর এক আশা সেখানে স্থান নিয়ে নেয়। ঠিক সেই কারণেই আমরা যখন আমাদের প্রিয় বিষয়, আমাদের সবথেকে মূল্যবান বিষয়কে পাই, মূল্যবান জিনিসটাকে আমাদের কাছে পাই, সেটাকে কিন্তু উপভোগ করার সুযোগটা আমরা পাই না, সেটাকে হেলায় হারাই। খুব সাংঘাতিক কথা কবি বলছেন, মানে বর্তমানে বাঁচো, যে ভবিষ্যৎ তুমি দেখতে পাচ্ছ না সেই ভবিষ্যতের পেছনে ছুটে তোমার বর্তমানটাকে হারিও না। এটাই কিন্তু কবির এটা মূল বক্তব্য বিষয়। আমার বর্তমানে অনেক যন্ত্রণা আছে, দুঃখ আছে, শোক আছে, তা বলে আমি সংসার বিভাগী হয়ে যাব, সাধু সন্ত হয়ে যাব, অথবা আমি সেই বিষয় নিয়ে দুঃখে কাতর হয়ে যাব, অথবা আমি নিরন্তর ছুটে বেড়াবো, কোনোটাই কিন্তু ঠিক নয়। তুমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাও, সেই লক্ষ্য তোমার একদিন না একদিন পূরণ হবে এবং বর্তমানে তুমি যেটুকু পাচ্ছ সেইটুকুকে উপভোগ করো, সেটুকুকে নিয়ে বাঁচো। যদি সেটুকুকে তুমি উপভোগ না করো, আরও মানে পাওয়ার আশায় তুমি নিজেকে ব্যস্ত করে ফেলো, তাহলে কিন্তু কোনো দিন তুমি সেই সত্যিকারের শান্তি, সে সত্যিকারের সুখটা লাভ করতে পারবে না, কারণ তুমি বর্তমানটাকে হারিয়ে ফেলছো। এরপরেই আমরা তার একটা বিশেষ মানে উদাহরণ দেখতে পাবো, যেটা খ্যাপার মধ্যে ঘটল। তখন যেতেছি অস্তে মলিন তপন, মানে যখন খ্যাপার সঙ্গে ঘটনা ঘটলো, বঞ্চনা হলো, তখন খ্যাপা দেখতে পাচ্ছে মলিন তপন, মানে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ সোনার বর্ণ, সমুদ্র গলিত স্বর্ণ, পশ্চিম দিগবধূ দেখে সোনার স্বপন, সন্ন্যাসী আবার ধীরে পূর্ব পথে যায় ফিরে, খুঁজিতে নূতন করে হারানো রতন, সে শকতি নাহি আর, নুয়ে পড়ে দেহভার, অন্তর লুটায় ছিন্ন তরুর মতন। খুব সুন্দরভাবে কবি ব্যাখ্যা দিলেন আবারও আর একটা দার্শনিক সত্যকে। কবি কি বলছেন, যে সময়ে ওই খ্যাপা বুঝতে পারলো যে সে হারিয়ে ফেলেছে তার পরশ পাথর, সেই সময় কি হচ্ছে না, তখন সে দেখছে যে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ সোনার বর্ণ ধারণ করেছে, সমুদ্র গলিত স্বর্ণ, সমুদ্রের দিকে তাকিয়ে সে দেখছে যেন সোনা গলে আছে। আসলে সূর্য অস্ত যাওয়ার সময় যে রূপ, সেই রূপটার কথাই এখানে বর্ণনা করছেন কবি। আগেই আমরা বলেছি প্রকৃতির নান্দনিক যে ঐশ্বর্য, তাতে কবি বিশ্বাস করেন এবং সেই নান্দনিক ঐশ্বর্যের একটা বর্ণনা কবি কবিতায় রেখেছেন। পশ্চিম দিগবধূ দেখে সোনার স্বপন, পশ্চিমের দিকেও যখন সূর্য ঢলছে তখন সেখানে সোনার স্বপ্ন যেন দেখতে পাওয়া যাচ্ছে। সন্ন্যাসী আবার ধীরে পূর্ব পথে যায় ফিরে, সন্ন্যাসী তখন নিজের ভুল বুঝতে পারছে যে সে কি হারালো এবং সে তখন পূর্ব পথে ফিরে যাচ্ছে, মানে সে তার আবার যেখান থেকে শুরু করেছিল সেখানে আবার ফিরে যেতে চাইছে। সে ভাবছে সেই সময়টা আবার সে ফিরে পাবে, এবার সে পরশ পাথর নিশ্চয়ই লাভ করবে, এবার সে কিছুতেই অমনোযোগী হবে না। কিন্তু কি হলো, সে শকতি নাহি আর, নুয়ে পড়ে দেহভার, অন্তর লুটায় ছিন্ন তরুর মতন।
কিন্তু কি করবে, সেই শক্তি তো তার আর নেই, তার দেহ নুয়ে পড়ছে, সে একেবারে বয়সের ভারে ক্লান্ত, পরিশ্রমের ভারে শ্রান্ত, তার এখন শক্তি নেই, সে যতই সে চায় তার ভুল শুধরে নেবে, আর কিন্তু সে শুধরে নিতে পারে না। সময় কালের স্রোত সমুদ্রের স্রোতের মতো, নদীর স্রোতের মতো বয়ে গেছে, সেই কাল আর ধরে রাখা সম্ভব নয়, সেই সময়ে আমরা ফিরে যেতে পারি না। কাজে সময় মূল্যবান, সময়কে ব্যবহার করো, সময়কে কখনো হেলায় নষ্ট করতে নেই। যে সময়টা আমি পাচ্ছি সেই সময়টা আমি যদি কাজে লাগাই তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যে একদিন নিশ্চয়ই পৌঁছবো। কিন্তু সেই সময়টা যদি আমি শুধু অযথা স্বপ্ন দেখে অথবা দুঃখ করে কষ্ট করে কাটিয়ে দিই, তাহলে সেই সময় কিন্তু আমার কাছে আর ফিরে আসবে না। যখন আমি আমার নিজের ভুলটা বুঝতে পারবো তখনও কিন্তু সেই সময় আমাকে আবার আমার ভুল শুধরে নেবার কোনো সুযোগ দেবে না। পুরাতন দীর্ঘ পথ পড়ে আছে মৃতবৎ, হেথা হতে কত দূর নাহি তার শেষ। দিক হতে দিগন্তরে মরুবালি ধুধু করে, আসন্ন রজনী ছায়ে ম্লান সর্বদেশ। অর্ধেক জীবন খুঁজি কোন ক্ষণে চক্ষু বুঝি, স্পর্শ লোভে ছিল যার এক পল ভর। বাকি অর্ধ ভগ্ন প্রাণ আবার করিছে দান, ফিরিয়া খুঁজিতে সেই পরশ পাথর। খুঁজতে খুঁজতেই আমার অর্ধেক জীবন শেষ হয়ে গেল, তাহলে আর বাকি জীবন তো আমি জরাগ্রস্ত হয়ে যেতে পারি, আমি রোগে শায়িত হয়ে যেতে পারি, এরপরে কখন যে মৃত্যু এসে ছো মেরে আমাকে নিয়ে চলে যাবে আমি জানতেও পারবো না। তাহলে যে যৌবন আমি হারালাম, যে দুর্মূল্য সময় আমি হারালাম, সেই সময় তো আমি আর ফিরে যেতে পারবো না। কাজেই সেই সময়কে মূল্য দিতে হবে। কবি এই কথাই যেন এই কবিতার মধ্যে বারবার বলতে চাইলেন। কবি বলছেন বাস্তবকে অবহেলা না করে, একেবারে আমরা কি করি যে বাস্তবকে অবহেলা করে কল্পনার জগতে নিজেকে ভাসিয়ে নিয়ে যাই, এটা যে আমাদের জীবনের একটা চরম ভুল, সেটাই যেন কবি এখানে বলতে চাইছেন। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতায় পড়েছি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এই যে একটা কথা, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে সেই মুক্তির লাভ, একেবারে মুক্তিকে লাভ করতে চেয়েছেন কবি। অর্থাৎ কবি বলতে চাইছেন কর্মই মুক্তি। তোমরা যে যেখানে আছো, যে পরিস্থিতিতে আছো, তোমরা যারা ছাত্র, সেই ছাত্রানাং অধ্যয়ন তপ, ছাত্রর কাজ অধ্যয়ন করা। যে সংসারে আছে সে তার কাজ হচ্ছে সংসারটুকু করা। যে দেশ সেবায় নিযুক্ত আছে তার কাজ দেশের সেবা করা। অতএব ঈশ্বর যাকে যে কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে তার কাজই হলো সেই কাজটা সেই সময়ের জন্য সঠিকভাবে পালন করা। উদ্দেশ্যহীনভাবে, লক্ষ্যহীনভাবে শুধু ছুটে চলায় জীবন নয়, সেখানে কোনো প্রাপ্তিও আসতে পারে না। এটাই হচ্ছে আমাদের পরশ পাথর কবিতার মূল বিষয়। অর্থাৎ পরশ পাথর আমাদের জগতের মধ্যেই ছড়িয়ে আছে। পরশ পাথরকে পেতে হলে আমাদের প্রকৃতিকে বুঝতে হবে, আমাদের অন্তরকে বুঝতে হবে, অন্তরকে এবং বাহিরকে মিলিয়ে দিয়ে আমাদের কর্মজগতে নিজেকে ডুবিয়ে দিতে হবে। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।